নিশ্চিতভাবে মনের মধ্যে এটা মাথায় নিয়ে নিন, আপনাদের এর থেকে অনেক বেশি নারী সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, আপনাদের যে সাংসারিক আয় বৃদ্ধির জন্য সেই সরকার দায়বদ্ধ থাকবে। অনেক বেশি, অনেকভাবে আপনারা উপকৃত হবেন। কোনো মাকে বা কোনো হাজবেন্ডকে বা বাবাকে তার বাড়ির যখন মেয়েরা বাইরে বেরোবে, এটা ভাবতে হবে না যে আমার মেয়ে ফিরে আসবে কিনা, আমার স্ত্রী ফিরে আসবে কিনা, আমার বোন, আমার মেয়ে ফিরে আসবে কিনা, এটা ভাবতে হবে না। যে যে অপরাধ করবে তার জন্য কঠোর। নমস্কার, আমি জিৎ, যুগান্তর নিউজে আপনাদের স্বাগত। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা। আজকে কিছু বছর ধরে 2011 থেকে তিনি শাসন করছেন, কিন্তু একটার পর একটা নারী নির্যাতন, ধর্ষণ চলতেই থাকছে। নারী নির্যাতন আর ধর্ষণের নিয়ে কথা বলার জন্য আজকে আমরা এসেছি মিস্টার দেবাশিস ধরের কাছে। তিনি এক্স আইপিএস এবং বিজেপি নেতা। নমস্কার। নমস্কার। আপনি তো দেখতেই পাচ্ছেন কি চলছে এখন, একটার পর একটা নারী নির্যাতনের হচ্ছে, প্লাস ধর্ষণ হচ্ছে। এই নিয়ে আপনার বক্তব্য বা মতামত? দেখুন, এই ঘটনার সূত্রপাত পার্ক স্ট্রিট থেকে চলতে চলতে এসে আজকেও খবরের কাগজে মনে হয় একটা ঘটনার কথা দেখলাম। তো পার্ক স্ট্রিট হোক, কামদুনি হোক, আরজিকর হোক, বা দুর্গাপুর মেডিকেল কলেজ হোক, মাঝখানে আরো হাঁসখালি হয়েছে, আরো জঘন্য জঘন্য ঘটনা সাউথ চব্বিশ পরগনায় ঘটেছে। প্রত্যেকটি ঘটনাই খুব সেন্সিটিভ, এবং প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে যে ভূমিকা একজন অ্যাডমিনিস্ট্রেটরের পালন করা উচিত ছিল, সেখান থেকে সেই এক্সিকিউশনটা করতে আমার মনে হয় শাসক ব্যর্থ হয়েছে। সব থেকে বড় কথা যে যখন আমরা সংবিধানের শপথ নিয়ে কোনো সরকার গঠন করি, এবং সেক্ষেত্রে কোনো পাবলিকের ম্যান্ডেট নিয়ে তিনি যখন রাজ্যের প্রধান বা প্রধানার আসনে বসেন, তার দায়িত্ব থাকে যে পুরো রাজ্যবাসীকে নিরাপত্তা সুনিশ্চিত করা, আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে বজায় রাখা, এবং মানুষকে একটা সুন্দর গুড গভর্নেন্স বলতে যা বোঝায় সেটাকে এনশিওর করা। দুঃখের কথা এই যে ওরা প্রভেদ এই যে প্রথম থেকে চলে এসছে, এবং সেই আমার মনে হয় 2012-তে এই ঘটনা ঘটেছিল যে কিছু অপরাধীকে, যারা থানায় যাদেরকে ধরে আনা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন এবং এই স্টেটমেন্ট দিয়েছিলেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। ভবানীপুর থানার কথা বলছি। ভবানীপুর থানা, রাইট। তো সেক্ষেত্রে যদি তিনি নিজেই স্টেটমেন্ট দেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, কখনো তিনি তার দলীয় সভায় বলছেন যে তুই তো বোম বাঁধিস, কাউকে বলছেন যে ওর একটু অক্সিজেন কম যায়, শরীর খারাপ বলে, এইগুলো যদি, বা যখন বিভিন্ন ঘটনা ঘটছে, বাচ্চা ছেলে, ছোট ছেলে, ওটা ওই বলেছিলেন সেই খরিদ্দার আর কি বলে গ্রাহকের কিছু একটা ব্যাপার। তো দেখুন, একটা কথা বলছি যে ধর্ষণ বা যে কোনো অপরাধের ক্ষেত্রেই অপরাধ একটা এমন একটা, বিশেষ করে নারী নির্যাতন বা ধর্ষণ সঙ্গে মার্ডার, কামধুনির ক্ষেত্রে আমরা কি দেখলাম যে যারা অরিজিনাল দোষী তাদেরকে আড়াল করে সিআইডি এমন তদন্ত করলো, তারা বেকসুর খালাস হয়ে গেল। পার্ক স্ট্রিটের ক্ষেত্রে এত বড় ঘটনা সত্যিকারের কে করলো সেটাকে চাপা দেওয়ার জন্য যা যা করণীয় সেটা কিন্তু কলকাতা পুলিশকে দিয়ে করানো হলো। পুরো এভিডেন্সটাকে ডিস্ট্রয় করে এমন একটা জায়গায় গিয়ে সিবিআইকে দেওয়া হলো, ইনভেস্টিগেশনটা যখন হাইকোর্ট অর্ডার করলো, তারা যখন টেক ওভার করলো, তারা কোনো আর এভিডেন্স রিট্রিভ করে উঠতে পারলো না অ্যাজ ফার অ্যাজ এভিডেন্সিয়াল ভ্যালু কালেক্টেড সোফার। তো সেক্ষেত্রে এই সমস্ত যদি ঘটনা দিনের পর দিন ঘটতে থাকে, যেখানে রাজ্যের সত্যিকারের অপরাধী কে, এই ধরনের নারকীয় জঘন্যতম অপরাধ যারা করেছে তাদের যদি আমরা শাস্তি না দিতে পারি, তাহলে একটা জিনিস আপনাদের ভাবতে হবে যে আমরা কাকে শাসন করার জায়গায় বসিয়েছি। 2 নম্বর কথা আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যে দেখুন কালকে যে ঘটনা, প্রত্যেকে আমরা যদি এই ডিফারেন্সিয়েশনটা করতে থাকি, অপরাধীরা কিন্তু আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছেছে, তারা যে
শাসকেরই ঘরে আজকে যে এই ঘটনা ঘটছে না তা নয়, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে শাসকরাই শাসকদের মারার জন্য বিভিন্ন জায়গায় গুলি চলছে, বিভিন্ন জায়গায় তাদের উপর আক্রমণ হচ্ছে। ফলে এখন কিন্তু মানে আজকে কলকাতায় একজন কাউন্সিলরের উপরে প্রকাশ্য আমার সন্ধ্যাবেলা ওনাকে অ্যাটাক করা হয়েছিল। ভাগ্য ভালো ছিল সেই ইয়েটা মানে বন্দুকের সেফটি ক্যাচটা সেটা মানে লক হয়েছিল, নাহলে সেদিনই হয়তো ওনার শেষ দিন হতে পারতো। কসবার কথা বলছি। তো এই প্রত্যেকটি ঘটনা আজকে যাদেরকে আমাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার কথা ছিল তার বদলে তারা যদি ছাড়া পেয়ে এইভাবে রাস্তায় ঘুরে বেড়ায়, তো সেক্ষেত্রে যে মেসেজ সমাজের কাছে গেছে সেটা অত্যন্ত একটা খুব ক্ষতিকারক একটা বার্তা। এবং আমার মনে হয় আগামী দিনে এই বার্তা যে মানে সামাজিক অবক্ষয় তো ছেড়ে দিন, এটা অবক্ষয় একটা শব্দ, এটা মনে হয় সামাজিক পতন একটা সুনিশ্চিত করছে, যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার বলে কিছু থাকবে না, ললেসনেসই থাকবে। এবং ওই আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্ব, এটা পজিটিভ সেন্সে না নিয়ে মানে সব ক্রিমিনালই বলবে এটা আমাদের মানে রাজত্ব এবং আমরা যা খুশি তাই করব। তো সেই জায়গায় মনে হয় চলে এসছে। প্রত্যেক দিন আপনারা দেখছেন পুলিশ মার খাচ্ছে, তো এটা কি কোনো বিজ্ঞাপন যেখানে পুলিশ কেন মার খাচ্ছে? মানে এটা কি এরকম কোনো ভাবার কারণ নেই? পুলিশ বিরোধীদের কাছে মার খাচ্ছে, পুলিশ শাসকের কাছে মার খাচ্ছে, পুলিশ কাউকে মানে সঠিক কাজ না করার জন্য মার খাচ্ছে, কোথাও তোলা তোলার জন্য মার খাচ্ছে। তো এই রকম যেখানে পরিস্থিতি দাঁড়িয়ে যায়, মানে শাসক, আবার বলছি শাসন ব্যবস্থাটা এমনই একটা জিনিস সেখানে কিন্তু কোনো রং, কোনো ধর্ম, বর্ণ, জাতি কিচ্ছু থাকে না। শাসকের একটাই দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডারটাকে এস্টাবলিশ করা, সেইখান থেকে ব্যর্থ হচ্ছে। যেহেতু আপনি এক্স আইপিএস, ওই জন্য একটা কোয়েশ্চেন আপনাকে আমি করছি। প্রতিটা ঘটনার পরেই যখন ধর্ষিতার মা বাবা বা নির্যাতিতর মা বাবা থানায় গেছেন, তখন তাদের সবার একটাই কমপ্লেন যে তারা থানা থেকে সেই মানে সাপোর্টটা পায়নি। এইটা কেন? মানে আমার যদি কোনো অসুবিধা হয় আমি তো ফার্স্টে থানায় যাব, লোকাল থানাতেই যাব, কিন্তু আমি যখনই যাচ্ছি তখন আমাকে মানে থানা সাপোর্ট করছে না। তারপর যখন উপর থেকে কোনো অর্ডার আসছে তখন করছে, কিন্তু একটার পর একটা ঘটনা থানা সাপোর্ট করছে না। এটার কারণটা কি হতে পারে? মানে থানা কোনো অ্যাকশন নিচ্ছে না। এর উত্তর কিছুদিন আগেই আপনারা পেয়েছেন, যে সংবাদ মাধ্যমে দেখাচ্ছিল বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে যে পশ্চিমবঙ্গ নাকি এনসিআরবি রিপোর্ট অনুযায়ী সেফেস্ট সিটি। কে দিয়েছে আমি জানি না। এটা একটা প্রত্যেকটা থানা বা একটা মানে যারা পুলিশের বিভিন্ন ইউনিট আছে তাদের একটা প্রবণতা থাকে যে ভাই আমার এখানে কোনো আমি অপরাধ এমনিতে চেষ্টা নিশ্চয়ই করে, কেউ তো চায় না ডেলিবারেটলি হোক, কিন্তু যখনই কোনো ঘটনা ঘটে সেটা কিন্তু স্বাভাবিকভাবে তারা এড়িয়ে যেতে চায়। যদি না রিপোর্ট হয় কোনোভাবে সেটাকে এড়িয়ে গেলে তাহলে ভাবে যে সেটা তারা মানে এই যে স্কার বা এই কলঙ্ক সেখান থেকে তারা বেঁচে যাবে। এবং সব থেকে নিজের রেকর্ডটাকে ঠিক রাখা, সবাই চায় আমার পুলিশ স্টেশনটা সব থেকে বেস্ট পুলিশ স্টেশন হবে, আমি একটা রিওয়ার্ড পাবো, মানে আমাদের সিনিয়র অফিসাররা এটাকে ভালো চোখে দেখবে, মুখ্যমন্ত্রী ভালো চোখে দেখবে, তথাকথিত যে সংবাদ মাধ্যম, এবং আলটিমেটলি দেশের মধ্যে আমার জায়গাটা একটা সুনির্দিষ্ট জায়গা থাকবে, সেফ, নিরাপদ, এইভাবে। কিন্তু ঘটনাটা সেটা নয়, প্রত্যেক দিন জঘন্যতম এইসব ঘটনা ঘটছে। এর ফলে প্রথমে দেখবেন যারা ডিউটি অফিসার থাকে বা অন্যান্য যারা অফিসাররা যারা রিপোর্ট করার কথা সিনিয়র অথরিটিকে, তারা কিন্তু হয় ভয় গুটিয়ে থাকে, না হলে তারা চায় যে এটা কি করে দায়িত্বটাকে ঠেলে দেবে। এর জন্য যারা সত্যিকারের যারা ভিকটিমস বা ভিকটিমসের যারা ফ্যামিলি, তারা এত বেশি মানে বাধার সম্মুখীন হয়, মনে হয় সেই বাধাটাকে ঠেলাটাই তাদের সব থেকে বড় কাজ হয়ে যায়। হয় তাদের সংবাদ মাধ্যমের দায়িত্ব মানে কাছে গিয়ে সেটাকে রিফ্লেক্ট করাতে হয়, না হলে সেটা কিন্তু কোনো বিরোধী দলের কাছে যেতে হয় বা কোনো ইনফ্লুয়েন্সিয়াল হয়তো শাসক দলেরই কোনো লিডারের কাছে যেতে হয়। এটা তো হতে পারে না। আমি একটা সাধারণ মানুষ, যদি তার সাথে কোনো অপরাধ ঘটে, অপরাধ সমাজে ঘটবেই, অপরাধ মুক্ত সমাজ আমাদের এখানে কোনো এরকম মানে এই কনসেপশন ভারতবর্ষে তো অবশ্যই তৈরি হয়নি, কিন্তু সেটাকে মেনে নিয়ে যদি সঠিক ব্যবস্থা করা যায় এবং অপরাধীদের বিরুদ্ধে যদি সঠিক তদন্ত করে তাদের যদি এতদিন এই যে দীর্ঘ 15 বছর ধরে এটা করা হতো, আজকে কিন্তু এই জায়গায় অ্যাটলিস্ট সোসাইটি আসতো না এবং অপরাধীরা কখনোই ভাবতো না
যেটা আমি তো উল্টো বলবো, মানে এনসিআরবি যে রিপোর্টে এরা দাবি করেছিল যে সব থেকে সেফেস্ট সিটি, ঠিক আছে, আমার মনে হয় যে অপরাধীরা ভাবছে এটা আমাদের জন্য সব থেকে সেফেস্ট সিটি। তো এই জায়গায় দুটো জিনিসের মধ্যে তফাৎ আছে। তো সেই প্রভেদটা যখন হয়ে যায় তখনই কিন্তু মানুষ আমার মনে হয় তারা নিরাপত্তাহীনতায় ভোগে, এবং যখন পুলিশ স্টেশনে যায় স্বাভাবিকভাবেই তাদের অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়। আমার মনে হয় এনসিআরবির ডেটাটা যেরকম ভাবে কালেক্টেড হচ্ছে ওটা একটু ধ্যান দেওয়া উচিত। যাই হোক, এটা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী ফার্স্টেই স্টেটমেন্ট দিয়ে দিলেন যে মেয়েটি 12:30-তে বা 12-এর পরে বেরিয়েছে, বাট সত্যি কথা ছিল 7:58। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে রাত্রিবেলা না বেরোলেই হয়। এটা নিয়ে আপনার কি মতামত? মেয়েদের প্রথমত দেখুন, এনসিআরবির ডেটা, এনসিআরবি নিজে কোনো ডেটা তৈরি করে না, আমরা যা ডেটা দিই তার উপরেই বেস করে এনসিআরবি ওটাকে রিপোর্টে, মানে আমরা আমি পুলিশ একটা মানে কথা আছে যে ওই সাপ্রেশন অ্যাক্ট, ঠিক আছে, আমি কতটা সাপ্রেস করে ডেটা দিতে পারলাম তার উপরে বেস করে এনসিআরবি ডেটা তৈরি হয়। সেখানে যদি আমি ডেটাকে সাপ্রেস করে যাই তাহলে যা ঘটার তাই ঘটবে। সব থেকে বড় কথা, 7:58-তে বেরিয়েছিল না 12:57-তে বেরিয়েছিল, সেটা কোনো বড় কথা নয়। সব থেকে একটাই বড় কথা হচ্ছে যে আমি বলছি আমরা পশ্চিমবঙ্গ সব থেকে নিরাপদ, কলকাতা সব থেকে নিরাপদতম শহর, এবং পশ্চিমবঙ্গের মানুষজন একটা সেফেস্ট হেভেনে বাস করছে। তাহলে সেক্ষেত্রে কখন বেরোলো আর কেন তার উপরে এই ঘটনা ঘটলো, সেই দুটো যদি আমরা কম্পারেটিভ স্টাডিতে যাই, আমি 12:57-তেই বেরোই আর 7:58-তেই বেরোই, তাহলে প্রভেদটা কেন হবে? আমাদের ভারতবর্ষে আমরা নারী পুরুষকে কোনো আলাদা চোখে দেখিনি। ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা আমাদের সংবিধান আমাদের যে কোনো নাগরিককে মানে অধিকার দিয়েছে যে কোনো সময় যাওয়ার, তার সেটাকে সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু শাসন ব্যবস্থা আছে, যেটা ল অ্যান্ড অর্ডার স্টেট গভর্নমেন্টের হাতে রয়েছে। আমি কখন যাব না যাব সেটা আমার ইচ্ছার ওপরে নির্ভর করে। শাসকের দায়িত্ব হচ্ছে আমাকে সেই নিরাপত্তা সুনিশ্চিত করা। আজকে একটা মহিলার ওপরে গ্যাং রেপ হয়েছে, বা আগেও কোনো মহিলা গ্যাং রেপ হয়ে মার্ডার হয়েছে, আগেও অনেক সময় হয়েছে, দিনেও হয়েছে, রাতেও হয়েছে, দুপুরেও হয়েছে, এটা কোনো ডিফারেন্সিয়েশন করা যায় না। কিন্তু এটা যদি কোনো পুরুষও বেরোতো, তার উপরেও যদি অনেক হয়েছে, মার্ডার হয়ে গেছে, তারপরে অ্যাটাক হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, তাহলে এই নিরাপত্তাটা কিন্তু নারী পুরুষকে আপনারা আলাদা করবেন না। এটা কিন্তু নিরাপত্তার ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। এটা ভাবার কোনো কারণ নেই যে একজন পুরুষ বেরোলে সে বেঁচে ফিরে আসতো, সেও না বেঁচে ফিরে আসতে পারতো, তার উপরেও হয়তো টর্চার করে তার সব কিছু কেড়ে নিত বা মেরে ফেলতে পারতো। সোনার দোকানের কয়েকদিন আগে ডাকাতি হয়েছে, তার মারা গেছে। তো এটা কোনো সময়, স্থান, কাল, পাত্র, বর্ণ, ধর্ম, কাস্ট বা সেক্স তার কিছুর ওপর নির্ভর করে না, ঠিক আছে। এটা পুরোপুরি সমাজে যে শাসকের শাসন ব্যবস্থা, তার যে গাফিলতি এবং তার যে চূড়ান্ত ব্যর্থতা, তার জন্যই এটা ঘটছে। এবং সব থেকে বড় কথা যে একজন আমাদের মুখ্যমন্ত্রী একজন নিজের নারী, সে যদি নারীদের ব্যথা না বুঝতে পারে এবং এই ধরনের একটা কমেন্ট পাস করে, তাহলে নারীদের যে সুরক্ষা, তার লোকের যে ম্যান্ডেটটা দিয়েছিল, একজন নারীকে সেই জায়গায় বসিয়েছিল, বামফ্রন্টের অপশাসনকে, এই ভাষাটাই আমরা বলি যে এত বছরের 34 বছরের অপশাসনকে দূর করে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যিনি একটা নতুন মানে সূর্য দেখাবেন। এটা যদি নতুন মানে সূর্য হয়, তাহলে মানে অন্ধকারটা কি জিনিস আমার জানা নেই। আর একটা মিসলিডিং স্টেটমেন্ট আছে যে জঙ্গলে নিয়ে করা হলো। দুর্গাপুরের আইকিউ সিটি যেই জায়গাটায়, আমি নিজে গেছি আইকিউ সিটিতে, মানে একদম শহরের প্রাণ কেন্দ্রেতেই বলতে গেলে, মানে ওখান থেকে আপনি 5 মিনিটসের মধ্যে বাস পেয়ে যাবেন, একটু বেরোলেই সবকিছু পেয়ে যাবেন। জঙ্গল কোথায় দেখলেন উনি? দেখুন, দুর্গাপুর একটা প্ল্যান্ট সিটি, ডক্টর বিধানচন্দ্র রায় উনি এটা তৈরি করেছিলেন, ঠিক আছে। মানে উনি যে অবস্থায় বানিয়েছিলেন সেই অবস্থাটাও যদি ধরে রাখতে পারতো, আজকে অনেকটা ভালো জায়গায় থাকতো শিল্পর দিক থেকে, এবং প্রচন্ড মানে একটা স্ট্রাকচার্ড প্ল্যান সিটি। তো সেক্ষেত্রে অবশ্যই সেখানে গ্রিনারি একটা ব্যবস্থা রাখা হয়েছে। জঙ্গল আর গ্রিনারির মধ্যে প্রভেদ আছে, ঠিক আছে। তো একটা শহর যখন স্ট্রাকচারিং করা হয়, তাতে আইডিয়ালি একটা পার্সেন্টেজ অফ মানে
গ্রিনারি তাতে রাখতে হয়। তো সেইভাবেই কিন্তু ম্যাপিংটা করা, ওপেন এরিয়া, ঠিক আছে, সেখানে গাছপালা থাকবে, জলাশয় থাকবে, এই সমস্ত মানুষ একটু মানে সবুজ মানে দেখতে পাবে, শ্বাস নিতে পারবে, ব্রিদিং স্পেস পাবে। তো সেই জায়গায় গিয়ে টেনে নিয়ে ধর্ষণটা করেছে। তো সেটা কোনো জঙ্গল হতে পারে না। 2 নম্বর কথা, যদি দুর্গাপুর হচ্ছে আপনার স্মার্ট সিটির মধ্যে পড়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেখানে পুলিশি ব্যবস্থা, আজকে আপনি চলে যান হায়দ্রাবাদে, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা 5 মিনিটের মধ্যে যে কোনো SOS কল পুলিশ অ্যাটেন্ড করে, এতটাই ওদের ব্যবস্থাটা উন্নত। এটা অন্যান্য অনেক ব্যাঙ্গালোরেও তাই এই ধরনের যারা মানে এই ধরনের জায়গায় পৌঁছে গেছে, পুলিশি ব্যবস্থাটা মেট্রোপলিটন এবং পুরো শহরটার কিন্তু CCTV এবং নানান রকম নিরাপত্তায় মোড়কে পুরো ঢাকা আছে। আবার বলছি যে ঘটনা এরকম কোনো সোসাইটি এখনো ভারতবর্ষে তৈরি হয়নি যেটা অপরাধ মুক্ত সোসাইটি, কিন্তু রিয়াকশন টাইম পুলিশের 365 দিন তার শাসন ব্যবস্থা, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো ঘটনা হলে তার রিয়াকশন বা তার রিয়াকশন টাইম। আপনার কথাতেই উঠে এলো যে আমরা ধর্ম, সেক্স, জাতি কোনো কিছু নির্বিশেষে যেন অ্যাকশন নিই বা সেটা মানে সেম ইকুয়ালিটিতে ভাবি। আপনাদের থেকে যখন বলা হলো এই ঘটনাটা, দুর্গাপুরের ঘটনাটা নিয়ে যখন পোস্ট করা হলো, 4 জন এক ধর্মের মানুষ ছিল, তাদের নামটা পোস্ট করা হলো, কিন্তু হিন্দু ধর্মের যিনি ছিলেন তাদেরটা পোস্ট করা হলো না। এটার কি উত্তর? দেখুন, অপরাধ কোনো কিছু তার গণ্ডি হয় না, ঠিক আছে। অবশ্যই অপরাধের ক্ষেত্রে যারা এই ধরনের ভয়ঙ্কর অপরাধ ঘটিয়েছেন, অপরাধী মানে অপরাধী, এর ক্ষেত্রে কোনো বাছবিচার থাকা উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যে দলেরই সমর্থক হই না কেন, আইনের চোখে সকলে সমান এবং অপরাধীদের ক্ষেত্রেও কোনো ডিফারেন্সিয়েশন হয় না। যারা অপরাধ করেছেন এই জঘন্য ঘটনার সাথে যুক্ত, তারা যেন প্রত্যেকেই সমপরিমাণে শাস্তি পান, এটা কিন্তু ভারতীয় সংবিধান সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক তার শাস্তির বিধানের ব্যবস্থা করেছেন। সেক্ষেত্রে কোনো রকম ডিফারেন্সিয়েশন করেননি। আমাদের যিনি সর্বোচ্চ শাসক দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও এই সমস্ত থিওরিতে বিশ্বাস করেন না। এবং এটা আমি আবার বলছি যে আমাদের যারা সর্বোচ্চ নেতৃত্ব আছেন তারাও এনশিওর করবেন যে এর মধ্যে যেন কোনো ডিফারেন্সিয়েশন না থাকে। পোস্ট যাই হোক না কেন, শাস্তি, শুনুন, একটা মানে যে কোনো ঘটনা ঘটলে তার যে রিয়াকশন বা পাল্টা প্রতিক্রিয়া বা এইগুলো একটা থেকেই যায়, কিন্তু এই অপরাধীদের শাস্তির বিধানের ক্ষেত্রে যেন কোনো রকম কার্পণ্য কোনো দিক থেকে না হয়, প্রত্যেকের যেন সর্বোচ্চ সাজা হয়। যখন আপনারা এই দুর্গাপুরের ইস্যুটা নিয়ে বিক্ষোভ করতে গেলেন, যে ইস্যুটা ভয়েসটা রেজ করতে গেলেন, তখন পুলিশরা আপনাদের উপর একটু বেশি শক্তি দেখালো, এটার কারণ কি হতে পারে? দেখুন, গণতন্ত্রে বিরোধীদের কাজই হচ্ছে, যারা বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলের আসনে বসে, তাদের দায়িত্ব হচ্ছে যে কোনো যে খারাপ ঘটনা যেগুলো সোসাইটিতে ঘটে, তো সেটা কিন্তু তার সর্বোচ্চ যে প্রতিবাদ হওয়া উচিত, তার জন্য যে শাস্তি হওয়া উচিত, এবং সেক্ষেত্রে যে শাসকের যে ভূমিকা হওয়া উচিত, সেক্ষেত্রে যেন কোনো কার্পণ্য না হয় এবং সেটাতে যেন সব মানুষ সমান বিচার পায়, সেটাই কিন্তু প্রধানত বিরোধী দলের একটা ভূমিকা বা কাজ বলতে পারেন। সেটা না করে যদি সেটাকে গণতান্ত্রিক যে আমাদের আন্দোলনের পদ্ধতি, সেটাকে যদি আমরা কণ্ঠরোধ করি, তাহলে সেটাকে বলা হয় স্বৈরতন্ত্র। ঠিক আছে, আমরা কিন্তু এমন কোনো কাজ করিনি যেটা ল ভায়োলেশন এমন একটা জায়গায় পৌঁছেছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভায়োলেন্সের আমরা জায়গা নিয়েছি। তো সাধারণ প্রতিবাদ করতে গিয়ে এবং মানুষকে সঙ্গে নিয়ে এত বড় ঘটনায় যদি আমরা শাস্তি চাইতেই পারি, এবং চাওয়াটাই খুব স্বাভাবিক, সেটা ভারতীয় সংবিধান সেক্ষেত্রে যত তার ব্যবস্থা দিয়েছে, বিরোধী দলের কাজ অবশ্যই। তো সেক্ষেত্রে যদি করে, সেটা আমাদের জন্য আরো সাপে বর হচ্ছে। এটা সাধারণ মানুষ যত দেখবেন এই সরকারের প্রতি, মানে প্রত্যেকটি ঘটনা আজকে থেকে ওই মানে যেখান থেকে শুরু হয়েছিল, পার্ক স্ট্রিট থেকে আরম্ভ করে, কামদুনি থেকে আরম্ভ করে যা যা ঘটেছে, তারপরে এতগুলো স্ক্যাম বেরিয়েছে, এতগুলো ঘটনা ঘটেছে, এত মৃত্যু ঘটেছে, এত কিছু ঘটেছে, যখনই বিরোধী মানে আমাদের সম্পর্কে সমালোচনা করা হয় যে পশ্চিমবঙ্গে বিরোধী দল যতটা আন্দোলন করা উচিত ছিল ততটুকু করতে পারে না। আমরা আন্দোলন করতে গিয়ে কতটা মার খাচ্ছি, বা আমাদের যারা
প্রতিনিধি রয়েছেন, নেতারা রয়েছেন, তারা কিভাবে আক্রান্ত হচ্ছেন, তাহলে আমাদের মানুষের কাছে এটাই বার্তা থাকবে, আমরা আমাদের কাজ করতে চাইছি। যদি শাসক তার কণ্ঠ রোধ করে রাখে, তাহলে কি এত কিছুর পরেও কিন্তু এখনো এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়নি। ঠিক আছে, এই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতটাই সহানুভূতিশীল। ঠিক আছে, অন্য কোনো সরকার থাকলে আমার মনে হয় এতদিন এই সহানুভূতি দেখাতো না। তারপরেও আমরা কিন্তু আন্দোলন করছি, আমাদের প্রত্যেকটি কার্যকর্তা এত এত কেস তাদের এগেনস্টে রয়েছে, তারপরেও তারা এত ধৈর্য, মানে তাদের বাড়ির লোকজন থেকে ছাড়া রয়েছে, অনেকে ভালো করে হয়তো তাদের মানে জীবন জীবিকা চলছে না, তারপরেও কিন্তু মানুষের যে এই আবেগ, এইটা মানুষও দেখছে। এই যে দীর্ঘদিনের এই ঘটনা, এই যে এত টর্চার, এটা কিন্তু যত করবে শাসক, তত মানুষ আমাদের দিকে সংগঠিত হবে। যে এতদিন আমরা বলতাম যে ঠিক আছে হিন্দু ধর্মের লোকেরা আমাদের সাথে আরো বেশি করে আসবে, এবার কিন্তু আমরা বলবো যে কোনো ধর্মের মানুষ, হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ঈসাই হোক, যেই হোক না কেন, প্রত্যেকের ওপরে এই ঘটনা ঘটছে। আবার বলছি যে মারছে যে অনেক ক্ষেত্রে মুসলমান, মরছে মুসলমান। ঠিক আছে, মাঝখানে শাসক তার দায়িত্ব পালন করছে না, যার কোল খালি হয়ে যাচ্ছে, যার মেয়ে রেপ্ট হয়ে যাচ্ছে, কেউ তাকে কোনো ইয়ে দিচ্ছে না। সব সময় শাসক দল কিন্তু যে অপরাধী তার দিকে, মানে সবসময় তার দিকটা অবলম্বন করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ব্যালেন্স যেটা থাকা উচিত ছিল সমাজে, যদি না থাকে, অবশ্যই আমরা আমাদের কাজ করব, আন্দোলন আরো বাড়বে। সামনে ইলেকশন আসছে, মানুষের কাছে সর্বোচ্চ স্তরে এই বার্তা নিয়ে যাওয়ার এটা আমাদের দায়িত্ব। এর জন্য মার খাওয়া কেন, আরো যদি কোনো বড় ঘটনা ঘটে, আমাদের কর্মকর্তারা এবং নেতারা তৈরি আছেন। এর জন্য যদি প্রাণও যায়, আমার মনে হয় না কেউ এখান থেকে পিছপা হয়ে আসবে। আর একটা জিনিস, এটা সাধারণ মানুষের মধ্যে খুব আছে, যে একটার পর একটা কেস যখন সিবিআই এর হাতে যাচ্ছে, সিবিআই ফল দিতে পারছে না কেন? যেই কেসটাই সিবিআই এর হাতে যাচ্ছে, তারা ইনভেস্টিগেট করে আমাদের রেজাল্টসটা দিতে পারছে না কেন? আমি আপনাকে একটা বলতে পারি, কসবায় যে কাণ্ডটা হলো, ওটার নিরাপত্তা রক্ষী ছিলেন, হি হ্যাজ গট বেল। আর একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ভক্তি কাণ্ডে অনুব্রত মণ্ডলের আমরা একটা স্টেটমেন্ট শুনেছিলাম, ঘটনাটা এইভাবে মানে কেসটা সাজিয়ে এই সাজানোটাতে কিছু হয়ে যাচ্ছে, মানে এটা সাধারণ মানুষ বলছে। আর এটা আমার এই সিবিআই জিনিসটা নিয়ে আমারও একটা মানে সত্যি রেজাল্ট পাচ্ছি না। শাসক বুঝতে পারছে রাজ্যের যে এই কেসটা খুব সেন্সিটিভ কেস, এটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল হবে, এই কেসটার তদন্তভার আলটিমেটলি ন্যাশনাল ইন্টারেস্টে হোক বা অন্য বৃহত্তর স্বার্থেই হোক, এই কেসের তদন্ত সিবিআইয়ের কাছে চলে যাবে। এই যে মাঝখানের বাফার পিরিয়ডটা পাচ্ছে, সেই সময় কিন্তু শাসক তার যে শাসন ব্যবস্থাকে দিয়ে পুরো ডিস্ট্রাকশন অফ এভিডেন্স যা যা করার সমস্ত ক্ষেত্রে দেখবেন এটা করেছে। সে আপনি সারদার মামলায় বলুন বা অন্যান্য চিটফান্ডের মামলা বলুন, বা আপনি যে এই আরজি করের মামলা বলুন, বা অন্যান্য যত রকমের কেস ঘটেছে, সে রেশন দুর্নীতি হোক, আমাদের শিক্ষা দুর্নীতি হোক, সমস্ত কিছু করেছে। মানে এমন কিছু করেছে, মানে হার্ড ডিস্ক পর্যন্ত শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে সেটাকে গায়েব করে দিয়েছে। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে যে মানে সেখানে ওএমআর শিট পায়নি অনেক জায়গায়। তো এই যে ডিস্ট্রাকশন অর সাপ্রেশন অফ এভিডেন্স, এটা যদি হয়ে কোনো, আর যারা এটা করছেন তারাও কিন্তু টেকনোলজিটা সম্পর্কে ওয়াকিবহাল। যেমন ডেটাটাকে রিট্রিভ করাটা যদি আমি জানি কিভাবে হয়, তাহলে এটাও আমি জানি যে কিভাবে ডেটাটাকে ইরেজ করলে সেটা রিট্রিভ করা সম্ভব হবে না কোনোদিন। সেই নলেজটা যাদের কাছে আছে, তারা সেই সময়টা পেয়ে এমনভাবে ডেটাটাকে ইরেজ করে দিচ্ছে, সেটা সিবিআইয়ের পক্ষে সেই ইনভেস্টিগেশনটাকে আর মানে নতুন করে রিট্রিভ করে নিয়েছে, আসল অপরাধী অবধি যেতে পারছে না। এবারে একটা প্রশ্ন আছে যে এটা বোঝা গেল যে সিবিআই যে কোথায় গিয়ে সিবিআই অনেক জায়গায় আটকে যাচ্ছে, লিমিটেশনস গুলো, কিন্তু পাবলিক এটা শুনবে না কখনো। 2 নম্বর, যে ওটা করেছে, আমি যখন বুঝতে পারছি এভিডেন্স পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে, তাহলে যারা ডিস্ট্রয় করলো আমি তাদের এগেনস্টে কেন প্রপার ব্যবস্থা নিলাম না? আমাকে যারা করেছে ওটা তো আমি প্রমাণ পেলাম কারা করেছে। ধরুন একটা থানার কাছে দায়িত্ব হচ্ছে তার কাছে জিডি বা অন্যান্য যেগুলো প্রাইমারি যেগুলো ডকুমেন্টস আছে সেগুলো মেনটেন করা। যদি কোনোদিন ইয়ে না পাওয়া যায়, তাহলে ডিউটি অফিসার
এবং অবশ্যই ওসি সাসপেন্ড হবে, ঠিক আছে। সেই রকমই তদন্ত করতে গিয়ে যে যে জিনিসের কাস্টোডিয়ান তাদেরকে যদি সিবিআই সঠিকভাবে তদন্তের আওতায় এনে তাদেরকে চার্জশিট করতে পারতো এবং তাদেরকে কাস্টোডিতে নিলেই এটা হয়তো জানা যেতে পারতো যে তাদের কে ইনস্ট্রাকশন দিয়েছে, ডেটাটা হয়তো রিট্রিভড হতো না, কিন্তু অরিজিনালি কাদের অঙ্গুলি হেলনে হয়েছে এটা জানা যেত। এই জায়গাটা যদি সিবিআই, এই জায়গাটাতে আমি জানি না, হয়তো দেখুন যারা সিবিআই কে মানে আমাদের সিনিয়র মোস্ট আইপিএস অফিসাররা সিবিআই কে কন্ট্রোল করেন, ঠিক আছে, তারা সেই দায়িত্বে রয়েছে। আমার মনে হয় তারা যদি সেই ব্যাপারটার প্রতি আরো বেশি জোর দিতেন বা আরো গুরুত্ব সহকারে সেই ঘটনাগুলো বা তাদের ক্ষেত্রে লিগাল ইনস্ট্রাকশন গুলো যেত, তাহলে কিন্তু আজকে এই সমস্যাটা হতো না। মানুষ বুঝতে পারতো হ্যাঁ এরা এভিডেন্স ডিস্ট্রাকশন করেছে, কিন্তু একই সাথে যারা এই ডিস্ট্রয়টা করেছে তাদের জন্য শাস্তির যদি তারা ব্যবস্থা করে তাদের চার্জশিট করতে পারতো এবং তাদের মুখ থেকে বার করতে পারতো কারা ইনস্ট্রাকশন দিয়েছে, তাহলে মানুষের আস্থাটা আরো বেশি সিবিআই এর উপরে থাকতো, বা যতটুকু নষ্ট হয়েছে সেই নষ্ট হওয়াটা অনেক বেশি মনে হয় যে তাদের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করতো। আর একটা জিনিস, আপনাদের তৃণমূল কংগ্রেস বলে, মানে আমাদের যে শাসক দল আছে, যে অপরাজিতা বিলটা এসে গেলে তাহলে শাস্তি দিতে অনেক বেশি সুবিধা হতো, এটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, অপরাজিতা বিল আইন হয়ে গেলে, শেষ করে দিই, কেন্দ্রীয় সরকার একটা নির্দিষ্ট পুরো শাসন ব্যবস্থাকেই পরিবর্তন করার জন্য ভারতীয় যে আইনকে তারা নতুন করে আবার সেটাকে ইন্টারপ্রেট করে অনেক রকম সাংবিধানিক যে বিশেষজ্ঞ আছেন এবং সকলের সাথে আলোচনা করে তার পুরো মডিফিকেশন করে নতুন আইনি ব্যবস্থাকে কায়েম করেছেন, ঠিক আছে। সেক্ষেত্রে কেন্দ্রই এত শক্তিশালী ব্যবস্থা কায়েম করেছেন, এক্ষেত্রে রাজ্য এত বড় ঘটনা ঘটার পরে হঠাৎ বললাম আমি অপরাজিতা বিল নিয়ে সেটা করলাম, ঠিক আছে, এবং অপরাজিতা বিলের যে ল্যাকুনাগুলো সেগুলোই অলরেডি আলোচনা হয়েছে আমাদের মাননীয় বিরোধী দলনেতা, সেটা অলরেডি সেটা সব জায়গায় গিয়ে উনি মানে বা বিধানসভাতেও তুলে ধরেছেন, ঠিক আছে। এর কার্যকারিতা কি, এর নেগেটিভ দিকটা কি, এবং যে যে অফিসার ঠিক মতো তদন্ত করবে না তাদেরকেও শাস্তির বিধান, বা নেগেটিভ যে যদি কোনো মিথ্যা কোনো, দেখুন প্রত্যেকটা জিনিসের পজিটিভ এবং নেগেটিভ, এই যে মিথ্যা তাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে জড়িয়ে দেওয়া, কেস ছেলেদের ক্ষেত্রেও তো এই ইয়েটা ঘটতে পারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ব্যাপারটাও কিন্তু সম্পূর্ণভাবে উনি এই ব্যাপারে আলোকপাত করেছেন। দেখুন, এটা কোনো বড় কথা, আমি মেয়েদেরকে একটা কথাই বলবো, অপরাজিতা বিল আসবে না কি বিল আসবে আমি জানি না, কেন্দ্রীয় সরকার অনেক বেশি সচেতন আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, নারী সুরক্ষার জন্য। আমি এখানকার মা বোনেদের, নারীদের একটা কথাই হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই, আপনারা এই যে দীর্ঘদিন ধরে যাদের এই 15 বছর ধরে ভোট দিয়েছেন, এই আমাদের মেয়ে, আমাদের কেউ বলেছে বোন, কেউ আমাদের দিদি, এই 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকার বিনিময়ে নিজেদের সম্ভ্রম আপনারা বিকিয়ে দিয়েছেন। কি ভয়ঙ্কর জায়গায় নিজেকে নিয়ে এসছেন। আজকে আপনাদের বারবার করে বাড়ির আপনার মেয়েটাকে যখন বাইরে পাঠাচ্ছেন, বুক দূর দূর করতে করতে, সে মেয়েটা আবার ফিরে আসবে তো অক্ষত অবস্থায়, সে বেঁচে ফিরে আসবে তো। আজকে আপনারা ভাবুন, আপনাদের আমি বারবার করে ভাবতে বলছি যে আপনারা কোথায় নিজেদের সুরক্ষার এবং নিজেদের সম্ভ্রম ইজ্জতকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভয়, প্রত্যেক দিন আমাদের যারা রয়েছেন আশেপাশে তাদের এইখান থেকে কি আমরা এখান থেকে বেরোতে, আপনারাই তো যেভাবে ভোট দিয়েছেন, দুহাতে যদি আশীর্বাদ না করতেন, এত ম্যানিপুলেশন হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু কিছু ভোট তো নিঃসন্দেহে তারা ভেবে দিয়েছেন যে উনি তো কিছু দিচ্ছেন। আরে কেউ কিছু দিচ্ছে না, সমস্ত টাকা জনগণের টাকা, জনগণের ব্যবস্থার মধ্যেই দেওয়ার বিধান আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু স্কিম বানিয়ে সেগুলো ইমপ্লিমেন্ট করলে যথেষ্ট ছিল, এর থেকে বেশি কিছু করতে হতো না। সেই টাকা ফান্ড ডাইভার্ট করে বিভিন্নভাবে বাংলার বিভিন্ন প্রকল্প বলে চালিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কারো কোনো ইয়ে নেই, আপনার টাকা আপনাকে দেওয়া হচ্ছে এবং আপনার টাকা দিয়ে যে যাদেরকে মাইনে দেওয়া হয়, যাদের দ্বারা আইন ব্যবস্থার মানে সঠিক প্রণয়ন করা হয় এবং আইন ব্যবস্থাকে বলবৎ করা হয়, তাদের দায়িত্ব হচ্ছে সুরক্ষা নিশ্চিত করা। তারা দিনের পর দিন ব্যর্থ হচ্ছে এবং সমাজকে এইভাবে একটা জায়গায় এনে দিচ্ছে যেখানে তারা
কার্যত অপরাধীদের তারা বিভিন্নভাবে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে বা গার্ড দিচ্ছে, বা তাদের দায়িত্ব হচ্ছে অপরাধীদের বাঁচানো। আপনারা যদি দীর্ঘদিন ধরে এই অপরাধীদের প্রশ্রয় না দিতেন, এই লোকাল স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে, আজকে সবাই ভেবেছেন যে পালে আমার বাঘ পড়বে না, পালে কিন্তু বাঘ সকলেরই পড়ছে, আগে না হলে পরে। এখান থেকে যদি সত্যিকারের বেরিয়ে না আসতে পারি, দেখুন কে গণতন্ত্রে কে জিতবে সেটা বড় কথা নয়, মানুষ যাকে সব থেকে যোগ্যতম ব্যক্তি মনে করবে বা যোগ্যতম প্রশাসক মনে করবে সেই জিতুক, কিন্তু এই ব্যবস্থা শেষ হোক। মানুষ যেন সুস্থভাবে আগামী দিনে এমন কোনো প্রশাসককে পায় বা এমন কোনো দলকে বেছে নেয় যে সার্বিকভাবে সুরক্ষা দিতে পারে। এবং এই যে আমাদের মেয়েদের যে আজকে এইভাবে ভয় হচ্ছে, বা প্রত্যেকটা আমার আপনার সকলের ক্ষেত্রে, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে, যে যে ধর্মেরই হোক না কেন, এই যে ধরুন এই যে যেটা ইটাহারে হয়েছিল, যে তারপরে গিয়ে কি করলো, বোম ফাটালো, একটা মাইনরিটি 9 বছরের মেয়ে তামান্না মারা গেল। কি এগুলো, এ কি ধরনের, মানে এটা বলতে পারি কি ধরনের মানে আনন্দ। আর তার বিনিময়ে আমি 5 লাখ টাকা দিয়ে দিলাম। কোনো মানুষের 5 লাখ টাকার বিনিময়ে কোনো প্রাণ হতে পারে? সে তো অন্য কমিউনিটির, মানে অন্য লোক, ধর্মের লোক, ঠিক আছে, আমি সেই ধর্মেও বিলং করি না, কিন্তু মানুষ তো, ঠিক আছে, আমাদের ক্ষেত্রে তো সংবিধান কোনো হিন্দু মুসলিম বলে আলাদা কোনো করেনি। আমরা এই প্রভেদটাকে তৈরি করেছি দিনের পর দিন থেকে। আজকে যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে নিরাপত্তা আমরা দিতে পারছি না, তারপরেও আমরা ভেবে নিচ্ছি, একটার পরে একটা লজিক দিয়ে নিজের মনটাকে শান্ত করার চেষ্টা করছি। সত্যি আবার বলছি, আপনারা দেখুন, যেই আসুক না কেন, আপনাদের সামাজিক নিরাপত্তা দেওয়াটা তাদের কাজ, আপনাদের বিভিন্ন স্কিমের মাধ্যমে ইনকাম জেনারেশন করাটা এটা গভর্নমেন্টের কাজ। আমরা কত ভালো করে আরো কিছু এক্সট্রা ইনকাম জেনারেশন করতে পারি, বা বিভিন্নভাবে শিল্পায়ন করতে পারি, বা কৃষি ক্ষেত্রে কি করে উন্নতি করতে পারি, পর্যটন ক্ষেত্রে কি করে উন্নতি করতে পারি, আয় কি করে বাড়াতে পারি, সেই শুধু মদ বিক্রি করে নয়, ঠিক আছে, এইটা মদ আর সিগারেট বিক্রি করে নয়। আইন আমাদের শাসক এটা জানে না কি করে একটা দেশের রেভিনিউ বৃদ্ধি করতে হয়, আয় আর ব্যয়ের ভারসাম্য জানে না। কত লক্ষ কোটি, মানে 7 লক্ষ কোটির ওপরে চলে গেছে দেনা। আর একটা জিনিস, এই প্রাইভেট ইনস্টিটিউশন বা প্রাইভেট কোনো অর্গানাইজেশনে যদি কোনো ভুল হয়, এটা নিয়ে বলা হচ্ছে এটা কেন সরকারের দায়িত্ব হবে। যেরকম ফর এক্সাম্পল আমাদের এই দুর্গাপুরে যখন হলো একটা প্রাইভেট ইনস্টিটিউশন, তাহলে নাকি ওইখানে প্রাইভেট ইনস্টিটিউশনের সিকিউরিটি দেওয়া উচিত। আরে ধুর, গভর্নমেন্ট মানে সকলের, গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট আর প্রাইভেট বলে আমি সকলের অভিভাবক, এরকম হয় নাকি? 2 দিন আগে মারা গেল জলে যখন কারেন্ট, সিএসসি কি চাপ থেকে উঠে এসছে? সিএসসি তো একটা স্বশাসিত সংস্থা, যারা বিদ্যুতের ব্যাপারটাকে গভর্নমেন্ট তাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের থেকে পাওয়ারটাকে পারচেস করার জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে পুরো দেখুন, শাসন ব্যবস্থাটা পুরোপুরি সরকারের ওপরে থাকে। সরকার নিজে চালায় কিছু দপ্তরের মাধ্যমে, কিছু তাদের পিএসইউ থাকে, কিছু থাকে প্রাইভেট সংস্থা যাদের সাথে টাই আপ করে। গভর্নমেন্ট কি নিজে সব কাজ করে? টেন্ডার করে দেয়, সেগুলো প্রাইভেট বডি নেয় বা পিএসইউ নেয়। তো ঘটনা হচ্ছে যে এডুকেশনের ক্ষেত্রেও সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা, আলটিমেটলি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী তারা নিজেরা রাখে কেন? সেই ক্যাম্পাসের মধ্যে কে আসছে কে যাচ্ছে ডেটা মেনটেন করে। কিন্তু কোনো ল অ্যান্ড অর্ডার জড়িত ঘটনা ঘটলো, কোনো মানে উগ্রপন্থী, আতঙ্কবাদী, দুষ্কৃতী যদি কোনো হানা দেয়, গভর্নমেন্ট হয়ে আমি বলতে পারি যে এটা গিয়ে এসে তারা কেন নিরাপত্তারক্ষী ডিপ্লয়? পুরোপুরিভাবে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, নিরাপত্তা, ভিআইপি, পাবলিক সুরক্ষা যে কোনো নির্বাচিত সরকারের দায়িত্ব। যদি না পালন করতে পারে, এটা সাংবিধানিক একটা সংকট। নিজেদের উচিত লজ্জার মাথা না আর বাড়িয়ে নিজেদের এইখান থেকে দায়িত্ব ভারটা ছেড়ে দিয়ে চলে যাও, বলা উচিত আমরা পারছি না, ঠিক আছে। এইভাবে যদি আমি দায়িত্ব, আবার বললাম, আপনাদের আগেও বলেছি, আমরা বা যে কোনো দল ক্ষমতায় এলে তাদের উচিত সামাজিক নিরাপত্তা দেওয়া, তাদের উচিত সামাজিক সুরক্ষা দেওয়া, তাদের উচিত মানুষের আয় বৃদ্ধি করা,
তাদের উচিত মহিলাদের জন্য বিশেষ কোনো বা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আলাদা স্কিম তৈরি করা। তাদের উচিত দায়িত্ব, হয়তো যারা ভাবছেন ওই 1200 টাকা 1500 টাকা পাচ্ছেন, হয়তো পরবর্তীকালে যে সরকার আসবে, সে আমরাই আসি বা যে কোনো সরকারি, তারা হয়তো ডাবল পাবে, ট্রিপলও পেতে পারে, অন্যান্য রাজ্যও পাচ্ছে। ঠিক আছে, এটা মাথা থেকে আপনারা ছেড়ে দিন, এই ধারণা মাথা থেকে ছেড়ে দিন, আপনারা অনেক বেশি পাবেন। কারণ সেই সরকার কোনো চুরির, এখানে যা টাকা হবে সব চুরির ব্যবস্থা থাকবে না। ঠিক আছে, এই ফান্ড ডাইভার্সনের ব্যবস্থা থাকবে না, যে টাকা তাদেরকেই দেওয়া হবে। সেরকম ভাবে নিরাপত্তা, যার নিরাপত্তা দেখার দায়িত্ব সেই নিরাপত্তা দেবে। এখানে আমার লোক আপনার লোক বলে কেউ থাকবে না। যে অফিসার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হবেন তাকে সেইখান থেকে রিমুভ করে দেওয়া হবে। তার এগেনস্টে সে যদি অপরাধীদের সাথে মিলিত থাকে তাদের ক্ষেত্রে শাস্তির ব্যবধান করতে হবে এবং অপরাধীদের ক্ষেত্রে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা থাকবে। এটা কোনো সুস্থ স্বাভাবিক সরকারের অঙ্গীকার। ইউপিতে যেরকম ভাবে যোগীজি যেটা করে দেখাতে পেরেছেন, সেই রকম ভাবে অন্যান্য রাজ্যেও যারা করতে পেরেছেন, যেখানে আমাদের দল সরকারে নেই সেই জায়গাও যে মুখ্যমন্ত্রীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পেরেছেন, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ব্যবস্থা কিন্তু যারা পরবর্তীকালে হাতে পাবেন তারাও কিন্তু এই ব্যবস্থাকে শুধরাবেন। এইভাবে আপনারা থাকবেন না, এটা কোনো সরকার নয়, এটা সরকার চালাতে পারছে না, লজ্জা করছে। যদি থাকতো তাদের লজ্জাবোধ থাকতো, ছেড়ে দিয়ে চলে যেত, মানুষের কাছে ক্ষমা চেয়ে। সরি, কিছু বলতে পারলাম না এর থেকে বেশি। আর যখন আপনি এগুলো বললেন, আপনি ইউপির কথা বললেন, তখন যখন শাসক দল বলে, আমাদের ওয়েস্ট বেঙ্গল শাসক দল, তারা বলে তাহলে তোমরা হাতরাস দেখো, তারপর বেনারসের ঘটনাটা দেখো, তারপর ওই আপনার গুজরাটের ওই বিলকিস বানুর ঘটনাটা দেখো, তখন তারা আমাদের ওদিকে ডাইভার্ট করে দেয়। যোগীজির প্রত্যেকটা অ্যাকশন আপনারা দেখুন, ঠিক আছে, তো মানে উনি যা যা করেছেন এবং যে ধরনের বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন, আমার মনে হয় না ভারতবর্ষের মানে স্বাধীনোত্তর যুগে কোনো মুখ্যমন্ত্রী এত ভালোভাবে ল অ্যান্ড অর্ডার ইস্যুকে মেনটেন করে ইয়ে করতে পেরেছেন। ওই একটা ওই মানে বলে না, ওই কুমির ছানা ওই একসাথে প্রত্যেকদিন একটা করে একই ইয়েকে দেখাতো, আর কতদিন ইয়ে হবে? নিজেদের হাতরস কেন, মানে কত রস হয়ে গেছে সেটা তো কোনো মানে গুনলে কোনো ইয়ে হবে না গিয়ে। ঠিক আছে, মানে যোগীজি এমনই একটা সমাজের জায়গা নিয়ে আসতে পেরেছেন, প্রতিষ্ঠা করতে পেরেছেন, যেখানে অপরাধীরা তাদের ক্ষেত্রে কোনো রেয়াত করা হবে না। সেই জায়গায় আমরা এমন একটা সমাজের এখানে দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা, যেখানে অপরাধীদের জন্যই সমস্ত ব্যবস্থা রয়েছে। তো মানে লজ্জা শরম বলে কিছু থাকলে তো এই সমস্ত কথা বলতে পারেন। আপনি যদি বাংলার মানুষের কোনো বার্তা দিতে চান আপনি দিতে পারেন। আমার ক্ষেত্রে একটাই বার্তা, দেখুন আপনারা বাংলার মেয়েদের স্পেসিফিক্যালি, হ্যাঁ যেটা বললাম যে 1200 1500 ওই 2000 2500 যেটা বললাম, যে সরকারি আসবে আপনারা সুনিশ্চিতভাবে মনের মধ্যে এটা মাথায় নিয়ে নিন, আপনাদের এর থেকে অনেক বেশি নারী সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, আপনাদের যে সাংসারিক আয় বৃদ্ধির জন্য সেই সরকার দায়বদ্ধ থাকবে। অনেক বেশি অনেক ভাবে আপনারা উপকৃত হবেন। কোনো মাকে বা কোনো মানে হাজবেন্ডকে বা বাবাকে তার বাড়ির যখন মেয়েরা বাইরে বেরোবে, এটা ভাবতে হবে না যে আমার মেয়ে ফিরে আসবে কিনা, আমার স্ত্রী ফিরে আসবে কিনা, আমার বোন আমার মেয়ে ফিরে আসবে কিনা, এটা ভাবতে হবে না। যে অপরাধ করবে তার জন্য কঠোরতম শাস্তির বিধান থাকবে। এবং সর্বোপরি এই যে সমাজে শুধু নারী বলে বলছি না, সকলের ক্ষেত্রে সুনিশ্চিতকরণ করে সামাজিক নিরাপত্তা এবং সুরক্ষা। সব থেকে বড় কথা থাকবে যেটা, যে শাসক আমরা ওরার কোনো প্রভেদ থাকবে না। আপনারা যাকে সবচেয়ে ভালো মনে করবেন বিকল্প, যদি সেটা বিজেপি হোক তাকে দেবেন, যদি অন্য কোনো দল মনে করেন আপনারা এই ব্যবস্থা রাখতে পারবে তাকে আপনারা তাদেরকেও বিবেচনায় রাখতে পারেন। কিন্তু এই যেটা গভর্নমেন্ট চলছে, এটা মনে হয় নিকৃষ্টতম উদাহরণ। এর থেকে খারাপ জায়গায় কেউ নিয়ে যেতে পারে না। আমার মনে হয় যে যেটুকু ভারতীয় জনতা পার্টি আপনাদের মনের মধ্যে প্রভেদ মানে যে ছাপ ফেলে যেতে পেরেছে, যেটুকু প্রকাশ রাখতে পেরেছে, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একটা সুযোগ মানুষকে দেওয়া উচিত, একটা স্পেসিফিক দলকে দেওয়া উচিত, যারা অ্যাটলিস্ট এখান থেকে নিয়ে এসে আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যেতে পারবে। এবং নারীরাও যাতে এক্ষেত্রে চাকরি বাকরি সমস্ত রকম সুবিধা পান। এবং রাত 12টা কেন, রাত 2টোর সময় কেউ গেলে কোনো একটা লোক যেন কাউকে কোনো মানে বাজে কথা বলার সুযোগ না পায়, এই ধরনের একটা সমাজ আমাদের করতে হবে। এই অঙ্গীকার আমাদের থাকবে আপনাদের প্রতি।
আপনারা শুনলেন দেবাশিস ধরের বক্তব্য। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশন খোলা আছে। জিৎ চক্রবর্তী সাইনিং অফ।